আপনারা দেখছেন একুশে টেলিভিশন। জাতিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ ও নেতৃত্বের প্রশংসায় গুতেরেস। সংক্রমণ নিম্নমুখী, ঠাকুরগাঁওয়ের ৩ স্কুলের ১৩ শিক্ষার্থী করোনা আক্রান্ত, ২টি শ্রেণীর পাঠদান বন্ধ। কমছে না ডেঙ্গুর প্রকোপ, প্রতিদিনই আক্রান্ত হচ্ছে ২০০-রও বেশি মানুষ। বৃষ্টি কমলে পরিস্থিতির উন্নতি বলছেন কীটতত্ত্ববিদরা। জলাবদ্ধতা নিরসনে ঢাকার আশপাশের নদী খননের পরিকল্পনা, খাল উদ্ধারে নগরবাসীর সাহায্য চান উত্তরের মেয়র। সাদা মেঘের ভেলা আর কাশফুলের শুভ্রতায় ভরেছে প্রকৃতি, গান কবিতায় নগরবাসীর শরৎ বন্দনা। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। সন্ধ্যা ৭টার একুশে সংবাদে প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি আমি ফারজানা আখি। দর্শক, একুশে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সংবাদে আরও থাকছে: বঙ্গবন্ধু কন্যার হাত ধরেই বাংলাদেশ উন্নয়নের রোল মডেল, সমালোচনাকারীদের মুখেও প্রশংসা। জাতিসংঘ সাধারণ পরিষদে আজ রাতে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিকে প্রধানমন্ত্রীর সাথে বৈঠকে বাংলাদেশের অভাবনীয় সাফল্য ও মানবিকতার প্রশংসা করেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। বৈঠকে উন্নয়ন আর সাফল্যের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বেরও ভূয়সী প্রশংসা করেন তিনি। প্রণব চক্রবর্তী রিপোর্ট। বৃহস্পতিবার নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় বাংলাদেশের উন্নয়ন ও মানবিকতার ভূয়সী প্রশংসা করেন জাতিসংঘ মহাসচিব। প্রধানমন্ত্রী তাকে বলেন, এই সাফল্য অর্জনে বাংলাদেশকে সইতে হয়েছে অনেক কষ্ট। পরে হোটেল লোটে নিউ ইয়র্ক প্যালেসে এক সংবাদ ব্রিফিংয়ে পররাষ্ট্রমন্ত্রী বৈঠকের বিস্তারিত জানান। আব্দুল মোমেন বলেন, জাতিসংঘ মহাসচিব প্রশংসা করেছেন বাংলাদেশের উন্নয়ন পরিকল্পনার। তারা মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রশংসা করে বিভিন্ন দিক থেকে উন্নয়নের জন্য, মানবিকতার জন্য তারা খুব প্রশংসা করে। আর মাননীয় প্রধানমন্ত্রী বললেন যে আমরা আপনাদের একটা বড় হাতিয়ার, কিন্তু আপনাদের বিভিন্ন উচ্চ পদে, সিনিয়র এবং এইগুলোতে পদে আমাদের বাংলাদেশি লোকের আপনার চাকরিটাই। তার সেক্রেটারি জেনারেল ওয়াজ ভেরি কনসিডারেট, বললেন যে নিশ্চয়ই আমি এটা দেখব। এদিন জাতিসংঘের সাইডলাইনে প্রধানমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন নেদারল্যান্ডসের রানী ম্যাক্সিমা জোরেগুইয়েটা সেরুটি। বৈঠকে বাংলাদেশে ডাচ বিনিয়োগের আহ্বান জানান প্রধানমন্ত্রী। মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মদ সোলি ও ভিয়েতনামের প্রেসিডেন্ট নিউয়েন হুয়ান ফুকের সঙ্গেও দ্বিপক্ষীয় বৈঠক করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় বাংলাদেশে বাণিজ্যবান্ধব পরিবেশের কথা তুলে ধরে বিনিয়োগেরও আহ্বান জানান প্রধানমন্ত্রী। প্রণব চক্রবর্তী, একুশে টেলিভিশন, ঢাকা। জানাবো করোনা পরিস্থিতির খবর। নমুনা সংগ্রহ ও পরীক্ষার হার বাড়লেও কমেছে সংক্রমণের হার। সংক্রমণ এখনও ৫% নিচে। ২৪ ঘন্টায় ৩১ জনের মৃত্যু হয়েছে, শনাক্ত হয়েছে ১,২৩৩ জন। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে ৮১৫টি ল্যাবে একদিনে ২৭,৫৫৭টি নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে ১,২৩৩ জনের। এ পর্যন্ত শনাক্ত হয়েছে ১৫,৪৯,৫৫৩ জন। একদিনে ১,৪১৩ জন সহ এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৫,০৯,২০২ জন। পরীক্ষার বিপরীতে দৈনিক সংক্রমণ হার ৪.৫৪%। সুস্থতা ৯৭% বেশি ও মৃত্যু হার ১.৭৭%। ঠাকুরগাঁওয়ে ৩টি স্কুলের ১৩ শিক্ষার্থী ও ৬ শিক্ষক করোনা আক্রান্ত হয়েছে। ২টি শ্রেণীর পাঠদান বন্ধ ঘোষণা করেছে প্রশাসন। ১৩ শিক্ষার্থীকে আইসোলেশনে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে। অন্যদের করোনা পরীক্ষা করানো হয়েছে, তারা ভালো আছে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।
ঠাকুরগাঁও প্রতিনিধি SM জসিমউদ্দিনের রিপোর্ট, জানাচ্ছেন সমর ইসলাম। সদর উপজেলার বাহাদুরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, হাজীপাড়া আদর্শ উচ্চ বিদ্যালয় এবং সোনালী শৈশব বিদ্যালয়ের মোট 13 জন শিক্ষার্থী করোনা আক্রান্ত হয়েছে। এদের মধ্যে চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থী রয়েছে। সোমবারে টেস্ট করানোর পর মোট 13 জন নিবাসী আক্রান্ত। আমরা তৎক্ষণাৎ সিভিল সার্জন স্যারের সঙ্গে যোগাযোগ করি এবং তাদের দ্রুত আইসোলেশনে রাখার ব্যবস্থা করি। 20 তারিখে তারা জ্বরে আক্রান্ত হয়, 21 তারিখে তাদের কোভিড টেস্ট করা হয় এবং 5 জন ছাত্রী পজিটিভ আসে। আমাদের স্কুলে সব স্বাস্থ্যবিধি মেনে আমরা স্কুলে আসতেছি, আমাদের স্কুলে আসে ভালো লাগতেছে। আমরা তো অবশ্যই চাই বাচ্চারা স্কুলে পড়ুক, স্কুলে পড়াশোনা করুক। স্কুল বন্ধ থাকলে তাদের আলো শিক্ষা বন্ধ হয়ে যাবে। আক্রান্তদের আইসোলেশনে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে। অন্যদের নমুনা পরীক্ষা করা হয়েছে, তবে তারা ভালো আছে বলে জানায় স্বাস্থ্য বিভাগ। সবাই আল্লাহর রহমত খুব ভালো আছে, তাদের প্রাথমিক চিকিৎসাটা দিয়েছে এবং তাদেরকে আলাদা আইসোলেশনে রেখেছে। যাদের টেম্পারেচার আছে তারা যেন স্কুলে না আসে, যেমন এরাও কিন্তু স্কুলে যায়নি, এবং যাদের এই টেম্পারেচার থাকবে তাদেরকে যেন আলাদা আইসোলেশনে বাড়িতে রাখে। এদিকে যেসব শ্রেণীর শিক্ষার্থীরা করোনা আক্রান্ত হয়েছে সেসব শ্রেণীর পাঠদান তাৎক্ষণিক বন্ধ করে দেয়া হয়েছে। আপাতত 4 আর 5 বন্ধ থাকবে, আপাতত ডিসিশন হয়ে গেছে। ডিসিশন ইতিমধ্যে ডিসিশন দিয়েছে, সর্বশেষ এগুলো আপাতত বন্ধ থাকবে, কারণ তারা তো ক্লাস করেছে। এই কারণে আমরা আপাতত ডিসিশন দিয়েছে যে এগুলো আপাতত অফ থাকবে। জেলার বিভিন্ন বিদ্যালয়ের করোনা আক্রান্ত 6 জন শিক্ষকও ভালো আছেন বলে জানিয়েছে জেলা শিক্ষা অফিস। সমর ইসলাম, 21 টেলিভিশন। এবার জানাবো ডেঙ্গু পরিস্থিতির খবর। সেপ্টেম্বর জুড়ে বৃষ্টিপাতের কারণে এখনও কমেনি ডেঙ্গুর প্রকোপ। প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। তবে বৃষ্টি কমে এলেই ডেঙ্গু পরিস্থিতির উন্নতি হবে বলে জানিয়েছেন কীটতত্ত্ববিদরা। ডেঙ্গু থেকে শিশুদের রক্ষায় ছুটির দিনগুলোতে শিক্ষা প্রতিষ্ঠানে ফগিং এবং লার্ভিসাইডিং করেছে উত্তর সিটি কর্পোরেশনের জনপ্রতিনিধিরা। মাহমুদ হাসানের রিপোর্ট। প্রতিদিনই 200-র বেশি মানুষ ডেঙ্গু জ্বর নিয়ে হাসপাতালে আসছেন। যেসব এলাকায় এডিস মশার ঘনত্ব 20-এর উপরে, সেসব এলাকায় বাড়ছে আক্রান্ত। সেপ্টেম্বর জুড়েই ডেঙ্গু জ্বরের প্রকোপ বেড়েছে। তবে অক্টোবর মাসে বৃষ্টিপাত কম হলে অবস্থার উন্নতি হবে বলে আশা প্রকাশ করেছেন কীটতত্ত্ববিদরা। এডিস মশার ঘনত্ব নির্ভর করে বৃষ্টিপাত, আর্দ্রতা এবং তাপমাত্রার উপরে। সেপ্টেম্বর জুড়েই আমরা ডেঙ্গুর প্রাদুর্ভাব লক্ষ্য করছি। সেপ্টেম্বরের শেষ পর্যায়ে এসেও এটি থাকছে। যতদিন পর্যন্ত বৃষ্টিপাত না থামছে ততদিন পর্যন্ত এই ডেঙ্গু রোগী বা এডিস মশার ঘনত্ব কমছে না। এদিকে ছুটির দিনেও স্কুল কলেজগুলোর ক্লাসরুমে ফগিং করেছে উত্তর সিটি কর্পোরেশনের কাউন্সিলররা। শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় সিটি কর্পোরেশনের নির্দেশে কাজ করছেন তারা। আমাদের যতক্ষণ পর্যন্ত শক্তি আছে আমরা চেষ্টা করে যাব আমাদের ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের একটি শিশু যেন এই ডেঙ্গুতে আক্রান্ত না হয়। আমরা তারই অংশ হিসেবে আজকে সকাল থেকে এই মশার ওষুধ আমরা চারদিকে ছিটাচ্ছি। পরিষ্কার পানি জমতে না দেওয়ার পাশাপাশি জনসচেতনতা সৃষ্টি করা গেলে ডেঙ্গু পরিস্থিতির উন্নতি হবে। মাহমুদ হাসান, 21 টেলিভিশন, ঢাকা। রাজধানীর জলাবদ্ধতা নিরসনে খাল উদ্ধারের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার মন্ত্রী। আর এ কাজে নগরবাসীর সহায়তা চাইলেন ঢাকা উত্তর সিটির মেয়র। এক আলোচনায় অংশ নিয়ে এলজিআরডি মন্ত্রী বলেন, রাজধানীতে এলাকা ভিত্তিক ইউটিলিটি বিলের হার নির্ধারণ করে দেওয়ার কথা ভাবছে সরকার। বিস্তারিত জানাচ্ছেন রিয়াজ সুমন। একটানা বৃষ্টিতে রাজধানীতে সৃষ্টি হয় জলজট, জলে ডুবে সড়ক, অলিগলি। সমস্যা সমাধানে বারবার আশ্বাসের কথা শোনা গেলেও এই ভোগান্তি থেকে মুক্তি মেলেনি নগরবাসীর। শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি উপকমিটি আয়োজিত ঢাকা শহরের জলাবদ্ধতা সমস্যা ও প্রতিকার শীর্ষক আলোচনায় এসব প্রসঙ্গই উঠে আসে। আলোচনায় অংশ নিয়ে উত্তর সিটির মেয়র বলেন, দখলে দূষণে জর্জরিত বেশিরভাগ খাল, আর খাল দখলই জলাবদ্ধতার মূল কারণ বলেই মনে করেন মেয়র। সাংবাদিক খাল থেকে 22 থেকে খালে আপনারা চলুন, মাত্র 3 ফিট আছে, ম্যাপে আছে 60 ফিট। মাননীয় প্রধান অতিথি আমাকে বলেছে, মেয়র আতিক সাহেব আপনি ডিজাইন করুন, আমরা আপনাকে বাজেট দিব, এই খালের উপরে যারা অবৈধ হয়েছে তাদেরকে কিন্তু একদিন না একদিন ভাঙতে হবে, এবং সেই কাজটি আমরা শুরু করতে চাবো ইনশাআল্লাহ আপনাদেরকে। অনুষ্ঠানের প্রধান অতিথি এলজিআরডি মন্ত্রী ঢাকার খালগুলো উদ্ধার, আশপাশের নদ নদী খননের উপর গুরুত্ব আরোপ করেন।
শুধুমাত্র খাল আর ড্রেনেজ ব্যবস্থাপনা যদি উন্নতি করি, ওয়াটার প্রবলেম থেকে আপনি উদ্ধার করতে পারবেন না। এর পাশে যে নদীগুলো আছে, বুড়িগঙ্গা, তুরাগ, তারপরে দিয়া ধলেশ্বরী, ভালু নদী সহ এই সমস্ত নদীগুলোকে যদি খনন করা এবং সেগুলোকে যদি রিটেইন করা না হয়, তাহলে আমরা কিন্তু আমরা ইট উইল বি নট এ সাস্টেইনেবল অ্যাচিভমেন্ট। রাজধানীতে এলাকা ভিত্তিক বিদ্যুৎ পানি হোল্ডিং ট্যাক্স নির্ধারণ প্রয়োজন বলেও জানান এলজিআরডি মন্ত্রী। পানির দাম যাত্রাবাড়িতে যদি 14 টাকা হয় এবং গুলশানে যদি 14 টাকা হয়, বনানীতেও 14 টাকা, তাহলে এটা কি ইকুইটেবল ডেভেলপমেন্টের জন্য রিয়েলি ইউ ক্যান কন্ট্রিবিউট এনিথিং এলস? আপনাকে এই বিষয়টা ভাবতে হবে। আপনাকে জোন ভিত্তিক ডেনসিটি যাবে ঠিক করা হবে, জোন ভিত্তিক ইউটিলিটিক্যাল চার্জ ডিটারমাইন করা হবে। সুয়ারেজ লাইনের পানি ও সাধারণ কাজে ব্যবহৃত পানির লাইন আলাদা করা হবে বলেও জানান মন্ত্রী। সবগুলো শহরকে আমরা উই হ্যাভ টেকেন ইন কগনিজেন্স। রিয়াদ সুমন, একুশে টেলিভিশন, ঢাকা। প্রকৃতিতে শরতের শুভ্রতা, আকাশে সাদা মেঘের ভেলা আর স্নিগ্ধ কাশফুল চারপাশটায় শোভা ছড়াচ্ছে। নগরীতে হয়ে গেল শরৎ উৎসব, গান কবিতায় শরৎ বন্দনা। আলাউদ্দিন তালুকদার সোহেলের ক্যামেরায় উৎসবের বিস্তারিত জানাচ্ছেন মানিক শিকদার। ঋতুচক্রের মায়ায় প্রকৃতিতে এখন শরতের বাতাস, সাথে নীল আকাশে সূর্য আর মেঘের লুকোচুরি, দোলে কাশফুল। কর্মব্যস্ত নগর জীবনে নেই প্রাকৃতিক বৈচিত্র্য, তবু হৃদয়ের রঙে চলে উৎসব পার্বণ। শিশির ভেজা ভোরে বাংলার ঢোলের বাদ্যে শুরু হয় সত্যেন সেন শিল্পী গোষ্ঠী আয়োজিত শরৎ উৎসবের। করোনা মহামারীতে গৃহবন্দী নগরবাসী একটু স্বস্তির নিঃশ্বাস নিতে ছুটে আসে উৎসবে। করোনার কারণে বাসায় বন্দি ছিলাম, এই জন্য আসলে সবকিছুই কেমন যেন একটা অসহ্য একটা অবস্থা হয়েছিল। আজকের আয়োজন যেন দীর্ঘদিন পরে শ্বাস নিলাম মনে হচ্ছে। আসলে আমরা প্রত্যেকটা ঋতুকেই আসলে আনন্দের সাথে বরণ করতে চাই। আয়োজকরা জানান, করোনার কারণে স্বল্প পরিসরে হচ্ছে এবারের আয়োজন। এরকম উৎসবগুলো বারবার ফিরে আসুক, তাহলে আমাদের মধ্যে একটা সৌহার্দ্য ভ্রাতৃত্ব হবে। আগামীতে যারা নতুন প্রজন্ম বড় হচ্ছে, তারা এই প্রকৃতি বান্ধব একটি সুন্দর সমাজ পায়। সংস্কৃতি প্রতিমন্ত্রী বলেন, আগামীতে এই আয়োজন আরো বড় পরিসরে হবে। বৈশাখী মেলার কথাই যদি বলি, দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে একটা জাতীয় উৎসবে পরিণত হয়েছে। তো শরৎ মেলা সে ধরনের একটা রূপ নিতে যাচ্ছে সারা বাংলাদেশে। গাছের পাতায় পিছলে যাওয়া রোদ, আকাশে তুলোর মতো মেঘ ভেসে যাচ্ছে অনেক দূরে। দীর্ঘ করোনা কাল পার হয়ে নগরবাসী আবারও বেঁধেছে সুর ছন্দের উৎসবে। মানিক শিকদার, একুশে টেলিভিশন, ঢাকা। আমাদের বিশেষ আয়োজন সংগ্রাম উন্নয়ন অর্জনে শেখ হাসিনা। স্বাধীনতার পর পশ্চিমা বিশ্ব বাংলাদেশকে বলতো তলাবিহীন ঝুড়ি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সেই দেশ আজ তারই সুযোগ্য কন্যার হাত ধরে বিশ্বে উন্নয়নের রোল মডেল। বাংলাদেশের সব সময়কার সমালোচনাকারীরা বরং এখন নানা বিশ্লেষণে প্রশংসার ফুল ঝুড়ি ছোটাচ্ছে। নিজস্ব অর্থায়নে দেশে হচ্ছে পদ্মা সেতু, মেট্রো রেলের মতো বৃহৎ প্রকল্প। প্রণব চক্রবর্তীর আরেকটি রিপোর্ট। প্রমত্তা পদ্মায় দৃশ্যমান স্বপ্নের সেতু। এরই মধ্যে কাজ শেষ হয়েছে 94%-এরও বেশি। 2022 সালেই সেতুর উপর দিয়ে একই সাথে চলবে বাস, ট্রেন। এই বহুমুখী সেতু প্রকল্পের শুরুতেই ষড়যন্ত্র ছড়ানো হয় বাংলাদেশের বিরুদ্ধে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেদিন দৃঢ়তার সাথে বলেছিলেন, নিজস্ব অর্থায়নেই পদ্মার বুকে হবে সেতু। আমরা আমাদের নিজের টাকায় এই বৃহৎ সেতু নির্মাণের কাজ শুরু করেছি। শুধু কি পদ্মা সেতু? এরই মধ্যে রাজধানীতে দৃশ্যমান মেট্রো রেলের পথ হয়েছে পরীক্ষামূলক চলাচল। 2022-এর মাঝামাঝি দেশের প্রথম ইলেকট্রনিক রেলে চলাচল করতে পারবে নগরবাসী। যানজট এড়ানো এবং ভোগান্তি কমাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার এমন স্বপ্ন এখন বাস্তব হয়ে দেখা দিয়েছে। একজন নেতার পরিচয় তিনি কতটা সুদূর প্রসারী চিন্তা ভাবনা করেন। শেখ হাসিনা যেভাবে দেশকে এগিয়ে নিয়ে চলেছেন, শুধু অবকাঠামোগত উন্নয়ন নয়, মানবিক উন্নয়ন, মানসিকতার উন্নয়ন, শিক্ষা, সংস্কৃতি, ইতিহাস, ঐতিহ্য এগুলোকে নিয়ে উন্নয়ন করা, আমি মনে করি যে দেশ নিশ্চয়ই
এই যে রূপকল্প 2041 আমরা উন্নত সমৃদ্ধ দেশে উপনীত হব। চট্টগ্রামে কর্ণফুলী নদীর তলদেশে তৈরি হচ্ছে 2 টিউব বিশিষ্ট বহুলেনের কর্ণফুলী টানেল। বঙ্গবন্ধুর নামে এই টানেল সংযুক্ত করবে নগরীর পতেঙ্গা ও দক্ষিণের আনোয়ারা প্রান্তকে। এরই মধ্যে শেষ হয়েছে প্রায় 70% কাজ। 2022 সালে সম্পূর্ণ শেষ হবার আশা সংশ্লিষ্টদের। এছাড়াও নানা প্রকল্প, মেগা প্রকল্পের কাজ চলছে দেশ জুড়ে। পাবনায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, পায়রা সমুদ্র বন্দর, দুহাজারি রামু কক্সবাজার ঘুমধুম রেলপথ, মাতারবাড়ি কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র এবং চট্টগ্রামে এলএনজি টার্মিনাল। প্রশাসন বিকেন্দ্রীকরণের কথা বলি, মানুষের চাহিদার কথা বলি, এই সর্বক্ষেত্রেই কিন্তু এই মেগা প্রকল্প যেগুলো নেওয়া হয়েছে এগুলো যখন চালু হয়ে যাবে, এগুলো যখন বাস্তবায়িত হবে, তখন দেখা যাবে যে মানুষ সব দিক থেকে সমৃদ্ধ হবে। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে। প্রধানমন্ত্রী হিসেবে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দেশের হাল ধরেছিলেন বলেই অনন্য নেতৃত্ব গুণে এরই মধ্যে উন্নয়নশীল রাষ্ট্র বাংলাদেশ। এখন লক্ষ্য উন্নত রাষ্ট্র। আর উন্নয়নের গতি ধরে রাখতে দেশ জুড়ে গড়ে উঠছে 100টি অর্থনৈতিক অঞ্চল। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা। সময় হলো বিরতির। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো যা থাকবে। মিয়ানমার থেকেই আসছে ভয়ঙ্কর মাদক আইস, বাজার বাড়াতে মাদক কারবারিদের তৎপরতা। বাজারে আসছে শীতের সবজি, আবারও বেড়েছে মুরগির দাম, নিত্যপণ্যের বাজারও চড়া। ধরো এইভাবে ছেকে নিত, এখন কি এইভাবে নেওয়া হয়? না, কখনোই না। এখন কোথাও একটা কোর্স করলে পরিচিত কেউ থাকলে ঢুকে যায়। অনেকেই ইনবক্স করে নিউজ পড়বে, পরিচিত থাকলেই নাকি হয়ে যায়। এটাই অবাক হই। আচ্ছা, ওকে, আসলে একটু বইলো। দেখছেন সন্ধ্যা 7টার 21 সংবাদ। বিএনপির সিরিজ বৈঠককে সিরিজ ষড়যন্ত্রের অংশ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। চাঁপাইনবাবগঞ্জে পৌর আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ মন্তব্য করেন। এই বিএনপি লাশের পাহাড় সৃষ্টি করেছে বাংলাদেশে, রক্তের বন্যা বইয়ে দিয়েছে। এই বিএনপি রাতে দেশের গণতন্ত্র নিরাপদ নয়। দেশের মানুষ বিএনপিকে আর ক্ষমতায় দেখতে চায় না। আজকে সভা সমাবেশের নামে যে তারা আজকে সিরিজ বৈঠক করছে, এই সিরিজ বৈঠক আসলে ষড়যন্ত্রের সিরিজ বৈঠক। জনগণের রায়ের প্রতি যাদের আস্থা কম তারা সব সময় পেছনের দরজা পছন্দ করে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। তিনি বলেছেন, আগামী নির্বাচনে বিএনপির অংশগ্রহণ না করা হবে আত্মহননের সিদ্ধান্ত। দুপুরে খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ে প্রধানমন্ত্রীর সাংবাদিক কল্যাণ তহবিল হতে অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে মন্ত্রী বলেন, বিএনপি সব সময় পেছনের দরজা পছন্দ করে। তারা পেছনের দরজা দিয়ে ক্ষমতায় যেতে চায়। এই রাজনীতি তাদের জন্য মঙ্গল বয়ে আনবে না বলেও মন্তব্য করেন হাসান মাহমুদ। যারা জনগণের ভোটের উপর নির্ভর করে, জনগণের রায়ের উপর নির্ভর করে, তাদের জন্য নির্বাচন বর্জন আনতে হবে সিদ্ধান্ত। আর যারা পিছনের দরজা দিয়ে ক্ষমতায় যেতে চায় তারা অবশ্য নির্বাচন বর্জন করবে। বিএনপির অবশ্য সবসময় পিছনের দরজাটাই পছন্দ। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মুকুটমণি উপাধি দিয়ে জাতিসংঘ যথার্থ ব্যক্তিকে মূল্যায়িত করেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী। প্রধানমন্ত্রীকে জাতিসংঘের দেয়া SGD অগ্রগতি পুরস্কার এবং ক্রাউন অব দ্য জুয়েল উপাধি অর্জন উপলক্ষে কৃষক লীগের আনন্দ মিছিলের আগে সংক্ষিপ্ত বক্তৃতায় তিনি বলেন,
কৃষক সমাজকে সব ধরনের সহযোগিতা দিচ্ছে সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বেই বাংলাদেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করেছে বলে মন্তব্য করেন তিনি। আনন্দ মিছিলটি বঙ্গবন্ধু অ্যাভিনিউ থেকে শুরু হয়ে গুলিস্তান এলাকা প্রদক্ষিণ করে। ভয়ঙ্কর মাদক আইসের বাজার বাড়াতে সক্রিয় মাদক ব্যবসায়ীদের একটি চক্র। ভয়ঙ্কর মাদকটি এখনও প্রধান উৎস মিয়ানমার। সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। দুদিনে রাজধানীর গুলশান, ভাটারা, কুড়িল ও রমনা এলাকা থেকে 560 গ্রাম আইস, 100 পিস ইয়াবাসহ 5 জনকে আটক করেছে সংস্থাটি। রিপোর্টে আরও জানাচ্ছেন মোহাম্মদ নুরুন নবী। ভয়ঙ্কর মাদক ক্রিস্টাল মেথ বা আইস, দেখতে স্বচ্ছ বরফের দানার মতো। কাচের জারে বিশেষ কায়দায় তাপ দিয়ে ধোঁয়া সেবন করে মাদক সেবীরা। সেবনে মস্তিষ্ক উত্তেজিত হয়, মানুষকে হিংস্র করে তোলে। এর ক্ষতির পরিমাণ ইয়াবার চেয়ে 20 থেকে 25 গুণ বেশি। নষ্ট হয় দৃষ্টিশক্তি, হার্ট অ্যাটাক, কিডনি নষ্ট হওয়া সহ ঘটে অঙ্গহানিও। এবং একটু বেশি পরিমাণ যখন খাবে, যখন মাত্রা অতিরিক্ত যদি কেউ খেয়ে ফেলে, তাহলে সে হিংস্র আচরণ করার পাশাপাশি যে কোনো সময় নিজেকে মানে আত্মহত্যা করতে পারে, আবার অন্য কাউকে হত্যা করতে দ্বিধাবোধ করতে পারে না। দীর্ঘদিন খেলে তার কিডনি ফেল করবে। ঢাকায় এমনই মাদকের সবচেয়ে বড় চালান আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। সংস্থাটি জানায়, মূলত মিয়ানমার থেকে আসছে এই মাদক। পাচারে জড়িত বাস্তুচ্যুত রোহিঙ্গারা। ব্যবহৃত হচ্ছে ইয়াবার একই রুটও। মিয়ানমার থেকেই আসছে। এটা ইয়াবা যেভাবে আসে ওইভাবেই আসে, রোহিঙ্গাদের মাধ্যমে আসে। 2007 সালে প্রথম ধরা পড়ার পর কিছুদিন বন্ধ ছিল, আবার 2019 সাল থেকে নিয়মিত আটক হচ্ছে এই মাদক। দামটা অনেক বেশি, যার কারণে সকলের মানে ক্রয় ক্ষমতার মধ্যে আসেনি, বিস্তারটাও ওইভাবে হয়নি। তবে এরা বাজার পাওয়ার জন্য চেষ্টা করছে। প্রতি গ্রাম আইস কমপক্ষে 10,000 টাকায় বিক্রি হয়। অভিজাত ও সচ্ছল পরিবারের বাড়ছে এর ব্যবহার। একদিকে নৌবাজে পার হয়ে সারাদিকে গভীর সমুদ্রে হাত বদল হয়। মোহাম্মদ নুরুন নবী, 21 টেলিভিশন, ঢাকা। জানাবো বাজার পরিস্থিতির খবর। বাজারে শীতের শাক সবজি সহ প্রতিটি জিনিসের দামই চড়া। আরেক দফা বেড়েছে কাঁচামরিচ ও মুরগির দাম। সোনালী মুরগি কেজি প্রতি 20 এবং ব্রয়লার কেজিতে 10 টাকা বেড়েছে। দাম বেড়েছে ইলিশেরও। তবে আগের বাড়তি দামেই বিক্রি হচ্ছে চিনি, চাল, মসুর ডাল ও ভোজ্য তেল। মিনালা দিবার রিপোর্ট। শিম, বরবটি, মূলাসহ শীতের সবজি উঠেছে বাজারে, তবে দাম একটু চড়া। প্রতি কেজি শিম বিক্রি হচ্ছে 150 টাকায়, বরবটি 80। গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে দাম বেড়েছে সব রকম মুরগির। ব্রয়লার কেজিতে 10 টাকা বেড়ে 160 টাকা, আর সোনালী 20 টাকা বেড়ে 300 টাকায় বিক্রি হচ্ছে। আমদানি কম এবং চাহিদা বেশি থাকায় দাম বেশি বলে জানায় বিক্রেতারা। যে কোনো সবজি মোটামুটি 40-50 টাকা আছে, আর শীতের সবজি হিসাবে শিম এগুলা মানে দাম এই কদিন কমে ছিল, আজকে একটু দাম একটু বেশি। সপ্তাহে ব্রয়লার ছিল 150 টাকা, এই সপ্তাহে 160 টাকা বেচতেছি, প্রায় 10 টাকা বাড়ছে কেজিতে। আগের দামে বিক্রি হচ্ছে মসুর ডাল, তেল এবং খোলা চিনি। ইন্ডিয়ান মসুর ডাল 90 টাকা, দেশি মসুর ডাল 110 টাকায় বিক্রি হচ্ছে, আর খোলা চিনি 80 টাকা, প্যাকেটজাত চিনি 86 টাকায় বিক্রি হচ্ছে। বাড়তি দামে নাভিশ্বাস ক্রেতাদের। মসুরি ইন্ডিয়াটা 90 টাকা, 70 থেকে 80 হয়েছে, 80 থেকে 90। দেশি মসুরি ছিল আপনার 90 টাকা, এখন 110 টাকা। এত দাম যদি মাছের বাজারে, সবজির বাজারে, মুদি বাজারে থাকে, তাহলে আসলে জীবন ধারণের ক্ষেত্রে আমাদের অনেক ক্যালকুলেটিভ হতে হয়। এক এক দিন এক এক রেটে জিনিস বিক্রি হয়, এক রেট নিয়ে আসি আর এক রেটে কিনতে হয়, দেখা গেল আমাদের কাছে টাকা নেই। এদিকে বাজারে প্রায় সব ধরনের সবজির দামও চড়া। কাঁচামরিচ প্রতি কেজিতে বেড়েছে 40 টাকা, আজকে 120 টাকা কেজি। বাজার অনেক কম, তার কারণে একটু দাম একটু বেশি। চাষের মাছের দাম কম থাকলেও দাম বাড়তি নদীর মাছের। ইলিশ আকারভেদে 600 টাকা কেজি থেকে 1500 টাকায় বিক্রি হচ্ছে। সরবরাহ কম থাকায় দাম বেশি জানান বিক্রেতারা। আগে 1 কেজি ওজনের মাছ বেচতাম 900 টাকা কেজি, আর এখন বেচতেছি 1100 টাকা। আগের বাড়তি দামেই বিক্রি হচ্ছে সব ধরনের চাল। মিনালা দিবা, 21 টেলিভিশন, ঢাকা। 70 বছর আগে হারিয়ে যাওয়া 80 বছরের এক বৃদ্ধ ফিরছেন মায়ের বুকে। সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে ব্রাহ্মণবাড়িয়ার আব্দুল কুদ্দুস মুন্সি খুঁজে পেয়েছেন আপন ঠিকানা। শতবর্ষী মা সন্তানের ফেরার অপেক্ষায় প্রহর গুনছেন। শেষ হচ্ছে তাঁর অশ্রুসিক্ত দীর্ঘ পথ যাওয়া। রাজশাহী বিভাগীয় প্রতিনিধি বদরুল হাসান লিটনের রিপোর্ট জানাচ্ছেন মাসুম আলিসা। 70 বছর আগে পুলিশ সদস্য চাচার সাথে ব্রাহ্মণবাড়িয়া থেকে রাজশাহীর বাগমারায় বেড়াতে এসে হারিয়ে যান 10 বছর বয়সী আব্দুল কুদ্দুস মুন্সি। অনেক খোঁজাখুঁজির পর পেরিয়ে যায় 70টি বছর। স্বজনদের সন্দেহ ছিল সম্পত্তির লোভে বাবা মায়ের একমাত্র পুত্র সন্তান আব্দুল কুদ্দুসকে চাচাই হয়তো হত্যা করেছেন।
তবে এই সন্দেহ মিথ্যে প্রমাণিত হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের কল্যাণে হারিয়ে যাওয়া সেই আব্দুল কুদ্দুস মুন্সিকে খুঁজে পেয়েছে তার পরিবার। 10 বছরের ছোট্ট শিশুটি এখন 80 বছরের বৃদ্ধ। বাঘ মানাচ্ছিলাম আমার পাশা সাথে একদিন 2 দিন 3 দিন মারি সম্প্রতি আয়ুব আলী নামের এক পরিচিত ব্যক্তির ফেসবুক আইডি থেকে আব্দুল কুদ্দুসের হারিয়ে যাওয়ার ঘটনাটি প্রকাশ পায়। সেখানে শুধু বাবা মা ও নিজ গ্রাম বাড্ডার কথা জানাতে পারেন তিনি। ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে দেশে বিদেশে ছড়িয়ে থাকা বাড্ডা গ্রামের বাসিন্দারা সাড়া দিতে থাকেন। এক পর্যায়ে আব্দুল কুদ্দুস মুন্সিকে খুঁজে পান তার পরিবারের সদস্যরা। বাবা কুদ্দুস আমার সাথে কথা করে, বাবা তোর নাম কুদ্দুস, বাবা তুই আমার। আমি তার সঙ্গে আলাপ করি এবং বলি আমি যদি এটা ভিডিও করে ছাড়ি বা আপনার পরিবার যদি আপনার ফিরে পান তাহলে কেমন হয়, তো তিনি খুব খুশি হন। আব্দুল কুদ্দুসের স্বজনরা জানান এখনো জীবিত আছেন তার শতবর্ষী মা ও এক বোন। এরই মধ্যে মায়ের সাথে ভিডিও কলে কথা বলেছেন আব্দুল কুদ্দুস মুন্সি। নিজের পরিবার খুঁজে পেয়ে খুশি আব্দুল কুদ্দুসের স্ত্রী ও সন্তানেরা। আইয়ুব আলী সাহেবের সাথে আমার 22 যোগাযোগ হয়ে গেল এই ফেসবুকের মাধ্যমে। আমি আমার ফেসবুকে স্ট্যাটাস দিলাম যে দীর্ঘ 70 বছর পর শিকড়ের সন্ধান পেলেন কুদ্দুস মুন্সি। আমাদের যে রক্তের এবং বংশের যে টান সেটা আমরা অনুভব করতে পারছি। এদিকে এই ঘটনায় ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে আব্দুল কুদ্দুসের বর্তমান আবাস রাজশাহীর বাগমারার বারুইপাড়া গ্রামে। দেখে ভালো লাগছে। সবকিছু ঠিক থাকলে শনিবার মায়ের সাথে দেখা করতে পিতৃভূমি ব্রাহ্মণবাড়িয়ায় যাবেন আব্দুল কুদ্দুস মুন্সি। শেষ হবে শতবর্ষী মায়ের 70 বছরের পথ যাওয়া। মাসুম আলিসা, 21 টেলিভিশন। আবারও বিরতি নিচ্ছি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো যা থাকবে। টাঙ্গাইলের কালীহাটিতে বাস ট্রাক কাভার্ড ভ্যানের ত্রিমুখী সংঘর্ষ, নিহত 2, আহত 3। নিরস্ত্র মানুষ হত্যা বন্ধ করতে তালেবান সদস্যদের সরকারের হুঁশিয়ারি, এখনো দেশ ছাড়তে মরিয়া বহু আফগান। চট্টগ্রামের পরীর পাহাড়ের চূড়া থেকে প্রায় 5 কিলোমিটার দূরে কালুরঘাট এলাকার কর্ণফুলী নদীর তীরে স্থানান্তর হতে যাচ্ছে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকের কার্যালয়। ইতিমধ্যে নদীর কূল ঘেঁষে প্রায় 74 একর খাস জমি চিহ্নিত করা হয়েছে। বিপ্লব মজুমদারের ক্যামেরায় একরামুল হকের প্রতিবেদন, জানাচ্ছেন মাসুম আলিসা। চট্টগ্রামের পরীর পাহাড়ের উপর চাপ কমাতে কালুরঘাটের কর্ণফুলী নদীর তীর ঘেঁষে স্থানান্তর করা হবে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকের কার্যালয় সহ 34টি সরকারি দপ্তর। এর পাশে একটি স্মৃতিসৌধ নির্মাণের পরিকল্পনাও রয়েছে। এরই মধ্যে খাস জমি চিহ্নিত করা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী, এখানে আমি একটু উল্লেখ করতে চাই, নিজেই বলেছিলেন চট্টগ্রাম উন্নয়নের দায়িত্ব উনি নিজের কাঁধে নিয়েছেন এবং যেদিন থেকে উনি চট্টগ্রাম উন্নয়নের দায়িত্বটা নিয়েছেন তারপর থেকে কিন্তু চট্টগ্রাম দ্রুত গতিতে উন্নয়নের কাজ এগিয়ে চলছে। শুধু সরকারি দপ্তর নয়, প্রস্তাবিত জায়গায় হাসপাতাল, নতুন সার্কিট হাউস, কনভেনশন সেন্টার, সরকারি কর্মকর্তাদের জন্য প্রশিক্ষণ কেন্দ্র, আবাসন, শপিং মল ও শিক্ষা প্রতিষ্ঠানও নির্মাণ করা হবে। চানগাঁও এলাকায় পড়েছে, কালুরঘাট সেতু এলাকায়, যেখানে বঙ্গবন্ধু মেরিটাইম ইউনিভার্সিটি নির্মিত হচ্ছে। সেই বঙ্গবন্ধু মেরিটাইম ইউনিভার্সিটির পাশেই প্রায় 75 একর খাস জায়গা রয়েছে, যেখানে একদিকে কর্ণফুলী নদীর মোহনা, আরেকদিকে 6 লেন হাইওয়ে। এই জায়গাটিতে আমরা সরকারি সকল অফিস আদালত স্থানান্তর করার উদ্যোগ গ্রহণ করেছি। তবে চট্টগ্রামের প্রশাসনিক দপ্তর স্থানান্তরের ক্ষেত্রে শর্ত জুড়ে দিয়েছেন আইনজীবীরা। যাতায়াত ব্যবস্থা ঠিক না করে স্থানান্তর প্রক্রিয়া যুক্তিসঙ্গত নয় বলে মত দেন তারা। যাওয়ার আসার জন্য যে যাতায়াত ব্যবস্থা, রাস্তাঘাট, সেটা সমুন্নত রাখতে হবে এবং এটা এমনভাবে সংস্কার করতে হবে যাতে করে ওখানে গিয়ে আসতে আমার দুর্ভোগ পোহাতে না হয়। মাসুম আলিসা, 21 টেলিভিশন। প্রীতিলতা ওয়াদ্দেদার ব্রিটিশ হটাও আন্দোলনের বীরকন্যা। 1932 সালের এই দিনে চট্টগ্রামে ইউরোপিয়ান ক্লাব আক্রমণের সময় শহীদ হন। সেই থেকে স্বাধীনতার অন্যতম কিংবদন্তি প্রীতিলতা। 89তম আত্মাহুতি দিবসে চিরসংগ্রামী বীরকন্যাকে স্মরণ ও শ্রদ্ধা নিবেদন করেছেন
আদিত্য মামুন। 1947 সালের আগে ব্রিটিশ শাসনের সময় বাংলার মানুষ দীর্ঘ সময় ধরে হয়েছে শোষিত, নিষ্পেষিত। ইংরেজদের সেই দুঃশাসনের বিরুদ্ধে ফুঁসে উঠেছিলেন একদল বিপ্লবী, যাদের অন্যতম এই বাংলার প্রীতিলতা। শৈশবের নাম রানী। 1911 সালে চট্টগ্রামে জন্ম নেওয়া প্রীতিলতা আজও অমর হয়ে আছেন 23 বছর বয়সে আত্মবলিদানে। ব্রিটিশ তাড়াও আন্দোলনে যিনি বীরত্বের সূর্য প্রতীক। শিক্ষা জীবনের শুরু চট্টগ্রামে, অতঃপর ঢাকা এবং কলকাতায়। সেখানে যুক্ত হন রাজনীতিতে। মাস্টারদা সূর্য সেনদের সান্নিধ্যে দেশ স্বাধীনের ইচ্ছায় যোগ দেন বিপ্লবী আন্দোলনে। 1928 সালে ম্যাট্রিক পাশ করেন প্রীতিলতা। স্বপ্ন ছিল বিজ্ঞানী হবেন। ইংরেজ দুঃশাসন প্রীতিলতাকে নিয়ে আসে বিপ্লবের পথে। প্রতিবাদের ধারায় নারীদের নিয়ে তৈরি করেন গণজাগরণমূলক নাটক, যাতে প্রতিভাত হয়েছিল স্বাধীনতা আর জনতার জয়। 1924 সালে বেঙ্গল অর্ডিন্যান্সের জরুরি আইনে বিপ্লবীদের বিনা বিচারে আটক শুরু হলে সংগঠনে তার গুরুত্ব বাড়তে থাকে। 1932 সালে চট্টগ্রামের পাহাড়তলিতে ইউরোপিয়ান ক্লাব আক্রমণ করেন প্রীতিলতা। পুলিশের সাথে সংঘর্ষে গুলিবিদ্ধ হন অগ্নিকন্যা। সহযোদ্ধা বিপ্লবীদের আত্মগোপনে যাবার নির্দেশ দিয়ে মৃত্যুকে বেছে নেন তিনি। পটাশিয়াম সায়ানাইড খেয়ে আত্মাহুতি দেন মুক্তিকামী প্রীতিলতা। ঘটনার 15 বছর পর 1947 সালে বিপ্লবীদের রক্তবীজে রচিত হয় ভারতবর্ষে স্বাধীনতার ইতিহাস। কোটি মানুষের হৃদয়ে স্বর্ণলতার মতো জড়িয়ে আছে মহিয়সী প্রীতিলতার নাম, তার আত্মবলিদান। আদিত্য মামুন, 21 টেলিভিশন, ঢাকা। আমাদের বিশেষ আয়োজন আমার বাংলা। বিউটি বোর্ডিং আর সৃজনশীল আড্ডা যেন একই সুতোর পরম্পরা। ফেলে আসা আড্ডায় উদ্ভাসিত ছিল ভাষার কথা, ভালোবাসার কথা। মুক্তিযুদ্ধ কিংবা গণমানুষের মুক্তি ঘুরে ফিরে ঠাঁই পেয়েছে সে আড্ডার অন্তর্গহীনে। বলছিলাম পুরান ঢাকার শ্রীশ দাস লেনের বিউটি বোর্ডিংয়ের কথা। কালের সাক্ষী এ বোর্ডিংয়ের বাকিটা শুনুন রিয়াজ সুমনের কাছে। হলুদ রঙের দোতলায় বাড়ির নাম বিউটি বোর্ডিং। বুড়িগঙ্গা তীরের বাংলা বাজার যখন ব্যবসার প্রাণ, তখন সদরঘাট সংলগ্ন বাড়িটি ক্রমশ হয়ে ওঠে রাত্রিযাপনের উপযুক্ত স্থান। শুরুটা 1949 সালে প্রহ্লাদ চন্দ্র সাহা সহোদর নলিনী মোহনকে নিয়ে গড়ে তোলেন আবাসিকের পাশাপাশি খাবার হোটেল। নলিনী সাহার বড় মেয়ে বিউটি নামে হয় নামকরণ। সেই থেকে বিউটি বোর্ডিং বিংশ থেকে একবিংশ শতকের মানুষের পরম এক মেলবন্ধন। কবিতার সাথে থাকে যারা, আমার মনে হয় তারা এখানে আসলে নিজের একটা অস্তিত্ব খুঁজে পাবে। তাছাড়া যেহেতু মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত স্থান, তো সে কারণে আমাদের যে সংস্কৃতি বা আমাদের যে অস্তিত্ব, সেটার সাথে বিউটি বোর্ডিংটা মিশে আছে। মুক্তিযুদ্ধের মহান দিনগুলিতে বিউটি বোর্ডিং হয়ে ওঠে স্বাধীনতাকামীদের মিলনস্থল। পাকিস্তানি চক্রের সাথে রাজাকাররা হত্যা করে বোর্ডিং মালিক প্রহ্লাদ চন্দ্র সহ 17 জনকে। আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাসের সাথে সম্পর্কিত, আমাদের সাহিত্য সংস্কৃতি সঙ্গীতের ইতিহাসের সাথে সম্পর্কিত এবং স্থাপত্য নিদর্শন হিসেবে এটি গৌরবজনক। দেশ স্বাধীনের পর কিছুটা স্থবিরতা আসে ইতিহাস ঐতিহ্যের বিউটি বোর্ডিংয়ে। অতঃপর হাল ধরেন প্রহ্লাদ সাহার ছেলে সমর ও তারক সাহা। যারা বাবার আসতো, দাদার আসতো, তার ছেলেটা এখন আসে, কেউ কেউ এখন সব ছেলেপেলেরা আধুনিক হয়ে গেছে, থাকতে চায় না। বিউটি বোর্ডিংয়ের আড্ডায় প্রাণ পুরুষ ছিলেন কবি শহীদ কাদরী। সঙ্গ দিয়েছেন শামসুর রহমান, সৈয়দ শামসুল হক, বেলাল চৌধুরী সহ এক ঝাঁক কৃতি। এমনকি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানও সরব ছিলেন বিউটি বোর্ডিংয়ের সৃষ্টিশীল আড্ডায়। ইতিহাসের অংশ, কিন্তু যোগাযোগ বিচ্ছিন্ন কিংবা নতুন ঢাকায় আরো অনেক আড্ডার জায়গা গড়ে ওঠায় অনেকে যেতে চায় না। আব্দুল জব্বার খানের চলচ্চিত্র মুখ ও মুখোশের পাণ্ডুলিপি রচনা হয়েছিল এখানেই। এমনকি কবি শামসুর রহমানের প্রথম কবিতার বইও ছাপা হয়েছিল বিউটি বোর্ডিং থেকে।
জুয়েলাইচের জাদুর সূচনাও এই বোর্ডিংয়ের উঠোনে। ভোজনপ্রেমীদের কাছে এখনও অমলিন বিউটি বোর্ডিং। খুব সকাল থেকে রাত অবধি পর্বে পর্বে রয়েছে মুন্সিয়ানা খাবার। ঘ্রাণে ও মানে সমৃদ্ধ সরিষা ইলিশ স্মরণ করে দেয় বহুদিনের বহুমাত্রিক স্মৃতি। এখানে বিখ্যাত মানুষগুলো বসে যেখানে চা খেয়েছেন, আমরাও সেখানে এসে চা খেতে পারছি। 25টি আবাসিক কক্ষে রাত্রিযাপনের ব্যবস্থা থাকলেও আগের মতো আনাগোনা নেই। গৌরবদীপ্ত প্রতিষ্ঠানটি তাই টিকিয়ে রাখাও চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে বিউটি বোর্ডিংয়ের মালিক সাহা পরিবারের কাছে। এই 17 জন লোক মারা গেল, কিন্তু আমরা কিন্তু গভর্নমেন্ট থেকে স্বীকৃতি পাই নাই যে আমরা একটা শহীদ পরিবার হিসাবে আমরা আছি। রিয়াদ সুমন, 21 টেলিভিশন, ঢাকা। সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বাণিজ্য সংবাদ। দিনাজপুরের হিলিতে মাত্র দুদিনের ব্যবধানে পাইকারি ও খুচরাতে কাঁচামরিচের দাম বেড়ে দ্বিগুণ হয়েছে। দুদিন আগেও প্রতি কেজি কাঁচামরিচ পাইকারিতে 50 টাকা কেজি দরে বিক্রি হলেও বর্তমানে তা বেড়ে 90 টাকায় বিক্রি হচ্ছে। এছাড়াও খুচরাতে আগে 60 টাকা কেজি দরে বিক্রি হলেও তা বেড়ে 120 টাকা হয়েছে। হঠাৎ করে কাঁচামরিচের দাম বাড়ায় বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। অতিবৃষ্টি ও বন্যা এবং ঠান্ডা গরম আবহাওয়ার কারণে দেশের বিভিন্ন অঞ্চলে কাঁচামরিচের উৎপাদন ব্যাহত হয়েছে। একই সাথে ভারত থেকে কাঁচামরিচ আমদানি বন্ধ থাকায় বাজারে সরবরাহ কম হওয়ায় দাম বাড়তির দিকে বলে জানিয়েছে ব্যবসায়ীরা। আবারও আমন্ত্রণ সন্ধ্যা 7টার 21 সংবাদে। জানাবো খেলার খবর। সিলেটে 4 দিনের একমাত্র টেস্টে দ্বিতীয় ইনিংসে আফগানিস্তানের বিপক্ষে ঘুরে দাঁড়ানোর চেষ্টায় যুব টাইগাররা। তৃতীয় দিন শেষে দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের সংগ্রহ 4 উইকেটে 170 রান। দলপতি আইচ মোল্লা 40 ও আশরাফুল ইসলাম অপরাজিত আছেন 14 রানে। প্রথম ইনিংসে স্বাগতিক বাংলাদেশ 162 রানে অল আউট হলে আফগানিস্তান অনূর্ধ্ব 19 দল করে 281 রান। প্রথম ইনিংসে 119 রানে বড় ব্যবধানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করে তৃতীয় দিন শেষে বাংলাদেশের লিড 51 রান। প্রান্তিক নাবিলের ব্যাট থেকে আসে 76 রান আর খালিদ হাসান করেন 20 রান। বিশ্ব আর্চারি চ্যাম্পিয়নশিপের ছেলেদের রিকার্ভের এককের প্রথম রাউন্ডেই বিদায় নিয়েছেন বাংলাদেশের রোমান সানা। যুক্তরাষ্ট্রের ইয়াংটন শহরে অনুষ্ঠানরত বিশ্ব আর্চারি চ্যাম্পিয়নশিপের রোমানকে 6-0 সেট পয়েন্টে হারিয়েছেন ইতালির ফেদেরিকো মুসোলিসি। প্রথম সেটে 25-27 পয়েন্টে হেরে শুরুতেই পিছিয়ে পড়েন রোমান। দ্বিতীয় সেটে হেরেছেন 28-26 ব্যবধানে। তৃতীয় ও শেষ সেটে আরও বড় ব্যবধানে হারেন রোমান। শেষ পর্যন্ত মুসোলিসির সঙ্গে রোমানের হারের ব্যবধান ছিল 29-26। বাংলাদেশের আরেক আর্চার রামকৃষ্ণ সাহা প্রথম রাউন্ডেই 6-2 সেট পয়েন্টে পর্তুগালের লুইস গনকালভেসের বিপক্ষে জিতলেও হেরে গেলেন পরের রাউন্ডে। মেক্সিকোর লুইস আলভারেজের কাছে রামকৃষ্ণ হারেন 6-4 সেট পয়েন্টে। শুরু হলো দ্বিতীয় জাতীয় যুব নারী হ্যান্ডবল প্রতিযোগিতা। উদ্বোধনী ম্যাচে জয় পেয়েছে ঢাকা। হ্যান্ডবল স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন করেন ঢাকা রেঞ্জের ডিআইজি ও বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান বিপিএম। হ্যান্ডবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কোহিনুরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের সিনিয়র নির্বাহী পরিচালক FM ইকবাল বিন আনোয়ার সহ অন্যান্য কর্মকর্তারা। টুর্নামেন্টে মেয়েদের 8টি দল অংশ নিচ্ছে। উদ্বোধনী ম্যাচে জামালপুরকে 12-10 গোলে হারিয়েছে ঢাকা জেলা। ওয়ালটন DRU ইনডোর শুটিং চ্যাম্পিয়ন হয়েছেন চ্যানেল আইএস সিনিয়র রিপোর্টার তারিকুল ইসলাম মাসুম। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ক্রীড়া সম্পাদক মাকসুদা লিসার তত্ত্বাবধানে এই ইভেন্টে নারী পুরুষ মিলিয়ে প্রায় 40 জন প্রতিযোগী অংশ নেন। ছেলেদের ইভেন্টে দ্বিতীয় হয়েছেন সকালের সময় লতিফ রানা। এশিয়ান টিভির রফিকুল ইসলাম মানিক তৃতীয় হয়েছেন। একই ইভেন্টে মেয়েদের বিভাগে প্রথম হয়েছেন জান্নাতুল ফেরদৌস পান্না, মাকসুদা লিসা দ্বিতীয় ও তৃতীয় হয়েছেন শামসুন নাহার দিনু।
আর এরই সাথে শেষ করছি সন্ধ্যা 7টার 21 সংবাদ। তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাচ্ছি আরও একবার। জাতিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বাংলাদেশ ও নেতৃত্বের প্রশংসায় গুতেরেস। সংক্রমণ নিম্নমুখী, ঠাকুরগাঁওয়ের 3 স্কুলে 13 শিক্ষার্থী করোনা আক্রান্ত, 2টি শ্রেণীর পাঠদান বন্ধ। কমছে না ডেঙ্গুর প্রকোপ, প্রতিদিনই আক্রান্ত হচ্ছে 200-রও বেশি মানুষ, বৃষ্টি কমলে পরিস্থিতির উন্নতি বলছেন কীটতত্ত্ববিদরা। জলাবদ্ধতা নিরসনে ঢাকার আশপাশের নদী খননের পরিকল্পনা, খাল উদ্ধারে নগরবাসীর সাহায্য চান উত্তরের মেয়র। এবং সাদা মেঘের ভেলা আর কাশফুলের শুভ্রতায় ভরেছে প্রকৃতি, গান কবিতায় নগরবাসীর শরৎ বন্দনা। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। পরবর্তী সংবাদ রাত 9টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন, 21-এর সাথেই থাকুন।